সুখবরতে আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি সফরে এসে সকল বিভাগীয় আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিক রায়ের। বাংলায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দৈবক্রমে রক্ষা পেলেন ছাত্রীরা। গ্রাস্ত হিংসার মামলায় 6 মাসের জেল শামিল। শ্রীভূমি সফরে এসে পঞ্চায়েত ভোটের দামামা বাজালেন মন্ত্রী কৌশিক রায়। পাতারকান্দির বাগনজীবীতে সরকারি গৃহ বন্টনে আর্থিক লেনদেনের অভিযোগ সোচ্চার বিডিও ও মন্ডল সভানেত্রী। সরস্বতী পুজো উপলক্ষে বার্তাজীবী সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রীভূমি সফরে জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। অভিভাবক মন্ত্রীর দায়িত্ব লাভ করেই মঙ্গলবার শ্রীভূমি জেলা সফরে আসেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি জেলাতে এসেই জেলার প্রায় প্রত্যেকটি বিভাগের বিভাগীয় আধিকারিকদের সাথে নিয়ে জেলা শাসকের কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী জানান, জেলার প্রায় প্রত্যেকটি বিভাগের কাজ দিন খতিয়ে দেখা হয়েছে। বিশেষ করে জেলার বন্যা রোধে নদীবাঁধ ও সুইচ গেটগুলোর কাজের অগ্রগতিগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। আগামীতেও সমজেলা স্তরেও এমন পর্যালোচনা বৈঠক হবে বলেও জানান মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি জেলায় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজগুলোর গতিবৃদ্ধির উপর জোর দেন মন্ত্রী কৌশিক রায়। বিশেষ করে বর্তমান মুখ্যমন্ত্রীর সময়ে ঘোষিত উন্নয়নমূলক প্রকল্পের কাজ যাতে আগামী 1 বছরের মধ্যে শেষ হয় তার উপর জোর দেন মন্ত্রী কৌশিক রায়। এছাড়াও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের কার্যালয় গুয়াহাটি ও বরাক উপত্যকায় স্থাপন হবে বলেও জানান মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার সরকারি সফরে শ্রীভূমি সফরে আসলেও জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি কার্যকর্তারা নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা প্রদান করেন। এদিন বিজেপি কার্যকর্তাদের সাথে এক বৈঠকও মিলিত হন শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী ডাঙরিয়া শ্রীভূমি আর মরিগাঁও জেলার দায়িত্ব দিছে। আজি এইকাৰণে অভিভাৱক মন্ত্ৰী হিচাপে মই আজি ইয়ালৈ উপস্থিত হৈছোঁ শ্রীভূমি জিলা। আমি ইয়াতে যিমান ডিপাৰ্টমেণ্ট আছে, ষ্টেট গভৰ্ণমেণ্টৰ যিমান ডিপাৰ্টমেণ্ট আছে, ডিপাৰ্টমেণ্টৰ লগত আমি প্ৰায় 3.5 ঘণ্টা জুৰি আমি এটা ৰিভিউ মিটিং কৰিছোঁ। আমি কি স্কিম চলি আছে, স্কিমবিলাক আমি কি প্ৰগ্ৰেছ আছে, কি স্কিমবিলাক কেতিয়া আমি কমপ্লিট কৰিব পাৰোঁ সেই আমি কথা বাৰ্তা কৰিছোঁ। সেইখন ডিপাৰ্টমেণ্টৰ আজি আমি কৰা নাই, অলপ ডিটেইলছকৈ কৰিব লাগিব। সেইকাৰণে যেনে PNRD আজি আমি কৰা নাই, ছাপ্লাই ডিপাৰ্টমেণ্ট মোৰ যি ডিপাৰ্টমেণ্ট সেইটো আমি কৰা নাই, কাৰণ এই ডিপাৰ্টমেণ্টে অলপ ইনজুৰি আমি কৰিবৰ কাৰণে আমি এটা পৰিকল্পনা হাতত গ্ৰহণ কৰিছোঁ। অহা দিনতে বাৰিষা আৰম্ভ হ'ব, সেইখনে ফ্লাডৰ কাৰণে আমাৰ কি প্ৰিপেৰেশ্যন হ'ব লাগে, আমাৰ চুইচ গেট কি পজিশ্যনত আছে, এইবিলাকো আমি কথা পাতিছোঁ। অহা দিনত আমাৰ টাৰ্গেট হ'ল যিমান কাম মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছত কামবিলাকৰ ফাউণ্ডেশ্যন কৰিছে, আমি কামবিলাক আৰম্ভণি কৰিছোঁ। এই কামবিলাক যাতে আমি এই বছৰৰ শেষলৈকে আমি কমপ্লিট কৰিব পাৰোঁ, সেইকাৰণে আমি ডিপাৰ্টমেণ্টক নিৰ্দেশ দিছোঁ। গোটেই ডিপাৰ্টমেণ্ট ইয়াতে আছিলে, তেওঁলোকৰ আমি সহযোগিতা বিচাৰিছোঁ যাতে শ্রীভূমি জিলালৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এটা পৰিকল্পনা আছে, আমি এই জিলাক কেনেকৈ আগুৱাই লৈ যাব পাৰোঁ। সেইকাৰণে আজি আমি ইয়াতে উপস্থিত হৈ এইবিলাকে ৰিভিউ কৰিছোঁ। অহা দিনত আমি আজি কথা পাতিলোঁ যে অহা 15 দিনৰ পিছত আমি আকৌ বাকী যে 2-3খন ডিপাৰ্টমেণ্ট থাকে এই ডিপাৰ্টমেণ্টবিলাকো কৰিম, আৰু আমি অহা দিনত কামবিলাক এক্সপাৰ্টেড কৰিবৰ কাৰণে আমাৰ সমজিলা লেভেলত, ডিষ্ট্ৰিক্ট লেভেলতো আমি আমাৰ ৰিভিউবিলাক আগুৱাই নিম। ইয়াতে কৰিমগঞ্জ জিলা হিচাপে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ পৰিকল্পনা আছে যাতে আমি সব গোটেই সমষ্টি 4টা সমষ্টি এতিয়া আছে আফটাৰ ডিলিমিটেশ্যন, এই 4টা সমষ্টিকে যাতে আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ। আৰু বহুতখিনি প্ৰজেক্ট মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অহা দিনৰ কাৰণে চিন্তা ভাৱনা কৰি আছে। আপুনি জানে যে বাজেট অহা মাৰ্চ মাহৰ 10 তাৰিখে বাজেটো হ'ব, আৰু বাজেটতো কৰিমগঞ্জ শ্রীভূমি জিলা, কৰিমগঞ্জ উত্তৰ বিধানসভা আৰু আমাৰ গোটেই ৰাজ্যৰ কাৰণে বহুত নতুন নতুন স্কিম আমি দেখা পাওঁ। আমাৰ উদ্দেশ্য যে 4খন বিধানসভাৰ লগতে অসমৰ 126খন বিধানসভাকে আমি উন্নয়নৰ ক্ষেত্ৰত আগুৱাই লৈ যাব পাৰোঁ। আপোনালোকৰ সাংবাদিক বন্ধুসকলৰ মই সাহায্য সহযোগিতা বিচাৰিছোঁ, এই দায়িত্ব দি আছে। আপোনালোকে একেলগে লগ লাগি আমি কামবিলাক কৰিব। কিবা যদি খবৰ থাকে আপোনালোকে মোৰ লগত শ্বেয়াৰ কৰিব, যাতে আমি গোটেই এই জিলাক আমি অলপ আগুৱাই লৈ যাব পাৰোঁ। আমরা গত 27 জানুয়ারি বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আমরা একটা রিভিউ করেছিলাম, যেখানে স্টেট গভর্নমেন্টের যে কাজ 25টা, আমরা সব স্কিমগুলো সেদিন রিভিউ করিনি, 25টা কাজ আমরা সেদিন ঠিক করেছিলাম। এই 25টা প্রজেক্টের আমরা আলোচনা করেছিলাম, যেটার মধ্যে প্রায় 2000 কোটি টাকার কাছাকাছি স্টেট গভর্নমেন্ট থেকে কাজ ছিল, যেটার মধ্যে প্রায় 7,500-এর বেশি
কোটি টাকার কাজ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চলছে, আর প্রায় 12-13 হাজার কোটি টাকা ছিল যেটা আপকামিং প্রজেক্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া রাজ্য সরকারের অনেকগুলি কাজ চলছে, সেগুলো আমরা সেদিনে এজেন্ডায় ছিল না, কারণ আমরা চাইছি যে সেই কাজগুলি আজকে যেভাবে আমরা পিডব্লিউডি বিল্ডিং, পিডব্লিউডি রোডস বিভিন্ন ডিপার্টমেন্টে করেছি, সেদিন সেগুলো ছিল না। তো সেগুলো যদি আমরা মিলাই, তো আমরা একটা হিসাব আমরা বের করছি যে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কী কাজগুলো হচ্ছে। এই বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বরাক ভ্যালি এবং দিসপুর সেক্রেটারিয়েটের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করবে, যাতে কোনো কাজ আমাদের গুয়াহাটিতে গিয়ে, দিসপুরে গিয়ে আটকা না পড়ে। আমরা খুব তাড়াতাড়ি গুয়াহাটিতে যে অফিস মোটামুটি সেট আপ এই কয়েকদিনের মধ্যে হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বরাক উপত্যকাতেও এই ডিপার্টমেন্টের একটা অফিস থাকবে, যে ডিপার্টমেন্টে প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করা, প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার কাজ করবে। বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নতুন করে সৃষ্টি করার উদ্দেশ্য হলো যে বরাক উপত্যকার সার্বাঙ্গীন বিকাশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া। আলাদাভাবে এই ডিপার্টমেন্টের বাজেট থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যতগুলো ডিপার্টমেন্ট বরাক ভ্যালিতে আছে, যেগুলি ডেভেলপমেন্ট কাজ নেওয়া হয়েছে, প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে যাতে আমরা প্রজেক্টগুলোকে ফার্স্ট ইমপ্লিমেন্ট করতে পারি, সেই উদ্দেশ্য। আপনি মেডিকেল কলেজ ছিল, আরও কয়েকটা কাজ ছিল আমাদের, যে রাস্তার কাজ, ফোর লেনিং এর যে রাস্তা, সেই ফোর লেনিং এর রাস্তার কাজ ছিল। কিছু কিছু নতুন প্রজেক্টের কথা সেদিনে আমরা আলাপ আলোচনা করেছিলাম, তো সেগুলি আগামী দিনে হয়তো আপনারা জানতে পারবেন যে সেই কাজগুলি আছে। আমাদের কিছু কিছু বিষয় ছিল এগ্রিকালচার, আপনারা জানেন যে বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানেও একটু ইমপ্রুভমেন্টের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিছু পরিকল্পনা হাতে নিয়ে সেই বিষয়গুলো আমরা সেদিন আলোচনা করেছি। এই ডিপার্টমেন্ট বরাক ভ্যালি, কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি 3 জেলার জন্য ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, কোনো এক জেলার জন্য নয়। এই জন্য 3 জেলাকে যাতে আমরা উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিতে পারি, সেই উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই ডিপার্টমেন্ট তৈরি করেছে, এবং আপনাদের আশীর্বাদে এই ডিপার্টমেন্টের প্রথম মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সবার সঙ্গে আলাপ আলোচনা করে এই উপত্যকার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। শ্রীভূমি জেলার ভাঙ্গায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ভয়াবহ দুর্ঘটনা থেকে দৈবক্রমে রক্ষা পেলেন বহু যাত্রী। সমগ্র দৃশ্যবন্দী সিসিটিভি ক্যামেরায়। যাত্রীবাহী বাসে থাকা কিছু সংখ্যক যাত্রী সামান্য আঘাত প্রাপ্ত হয়েছে। যাত্রীবাহী বাসটি বদরপুর থেকে শ্রীভূমির উদ্দেশ্যে যাওয়ার সময় মাঝ রাস্তায় একটি ট্রিপার ঘোরাবার সময় ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনা সংঘটিত হয়। শ্রীভূমি জেলার বিভিন্ন অঞ্চলে একাংশ নম্বরবিহীন ট্রিপার ও ডাম্পার অবৈধভাবে যাতায়াতের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। যানবাহন আইন উল্লঙ্ঘন করে নম্বর প্লেটবিহীন ট্রিপার ও ডাম্পার চলাচল করার পরও তাদের দমাতে ব্যর্থ হচ্ছে শ্রীভূমি জেলা পরিবহন বিভাগ ও জেলা পুলিশ প্রশাসন। গৃহস্থ হিংসা মামলায় আদালত থেকে ন্যায় পেলেন শ্রীভূমি জেলার এক অসহায় মহিলা। 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত স্বামী। একবিংশ শতাব্দীর যুগে এসেও গৃহস্থ হিংসা সমাজের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। গৃহস্থ হিংসা এবার আদালতে ন্যায় পেলেন এক অসহায় মহিলা। শ্রীভূমি শহরের নেতাজি পল্লী এলাকার গৃহবধূ সুস্মিতা শর্মা লস্কর উনার স্বামী পল্লব শর্মা লস্করের বিরুদ্ধে সদর থানায় 11 জুন 2023 ইংরেজিতে গৃহস্থ হিংসার এক মামলা দায়ের করেন। প্রায় 2 বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর মঙ্গলবার এর রায়দান করেন মহামান্য আদালত। মহামান্য আদালত তার রায়দানে স্বামী পল্লব শর্মা লস্করকে 6 মাসের কারাদণ্ড ও 5000 টাকা জরিমানা অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এই আইনি লড়াইয়ে গৃহস্থ হিংসায় আক্রান্ত শ্রী সুস্মিতা লস্করের পক্ষে আইনজীবী ছিলেন শ্রাবণী রায়। আমি জেএফসি2 কোর্টে এপিপি শ্রাবণী রয় বলছি। আজকে আমার কোর্টে জেএফসি2 কোর্টে জিআর 1276/2023 একটি কেস বিচারাধীন ছিল, এবং আজকে আমাদের কোর্টে জজ মহাশয় কোর্টে কেসের ভার্ডিক্ট দেন, এবং এই কেসে অ্যাকিউজড পল্লব শর্মা লস্কর, যিনি শ্রীভূমি জেলার নেতাজি পল্লী এরিয়ার বাসিন্দা, এবং ওই কেসে ওনার স্ত্রী ইনফরমেন্ট সুস্মিতা শর্মা লস্কর, যিনি কেসটাতে এজাহার করেছিলেন 11/6/2023 থানাতে। এবং আজকে এই কেসটাতে অনারেবল কোর্ট জেএফসি2 রায়দান করেন, এবং রায়দানে পল্লব শর্মা লস্করকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন অনারেবল কোর্ট জেএফসি2
শ্রীভূমি জেলা, এবং 5,000 টাকা ওনাকে ফাইন দেওয়া হয়, ফাইনের জন্য বলা হয়, এবং ফাইন অনাদায়ে ওনাকে আরো 2 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্টেরও অর্ডার দেওয়া হয় ওনার বিরুদ্ধে। এবং এই পুরো কেসটা আমি শ্রাবণী রায় কন্ডাক্ট করি অ্যাজ এ এপিপি। শ্রীভূমি জেলায় উপস্থিত হয়ে পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে গেলেন মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার শ্রীভূমি জেলার নবনিযুক্ত অভিভাবক মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমি জেলা সফরে আসেন। জেলা সফরকালে বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করলেও সাংবাদিকদের সাথে কথোপকথনে আগামী পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে যান তিনি। সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় জানান, এবছর পঞ্চায়েত অ্যাক্ট সংশোধন করা হয়েছে, যার ফলে গ্রাম পঞ্চায়েত সদস্যরাই সভাপতি নির্বাচন করবেন এবং যা সম্পূর্ণ অরাজনৈতিক থাকবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ সদস্য নির্বাচনে দলীয় কর্মীরা দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদ আসন দখল করার লক্ষ্যে বিজেপি কর্মীরা কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী কৌশিক রায়। এ উপলক্ষে বিগত 1 মাস পূর্বেই দলীয় কর্মীরা কাজ শুরু করেছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে গ্রাম পঞ্চায়েত স্তরে পৌঁছানোর লক্ষ্যে সাধারণ জনগণ বিজেপির পাশে থাকবে বলে জানান মন্ত্রী কৌশিক রায়। ছুটি নেওয়ার যে ব্যবস্থা সেটা শুরু করেছে। আর আমরা এবার আপনারা জানেন যে পঞ্চায়েত অ্যাক্ট সংশোধন হয়েছে। পঞ্চায়েত অ্যাক্টের মধ্যে যে নতুন যে সংশোধন হলো সেটা হলো যে এবার প্রেসিডেন্টের পোস্টের নির্বাচন হবে না, 3টা নির্বাচন হবে, আর 3টা নির্বাচনে সদস্য পদে হবে। গাঁও পঞ্চায়েত সদস্য পদে নির্বাচন হবে, যেটা নন পলিটিক্যাল। এপির সদস্য পদে নির্বাচন হবে, সেটা পলিটিক্যাল, প্রত্যেক পার্টির সিম্বল দিয়ে লড়তে পারবে। জেলা পরিষদের ক্ষেত্রে প্রত্যেক পার্টির সিম্বল দিয়ে লড়তে পারবে। আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য ছিল যে গ্রাম রাজনীতির চাপে যাতে সমাজে বিভিন্ন ক্ষেত্রের লোকরা অনেক আছেন, তারা হয়তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এই জন্য সমস্ত মানুষ যারা অনেকে আছেন যারা সমাজের জন্য চিন্তা করছেন, তারাও যাতে পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং পঞ্চায়েতে যারা সদস্য নির্বাচিত হবেন তাদের কাছ থেকেই তারাই পঞ্চায়েত সভাপতি নির্বাচিত করবে। এটা পুরোপুরি নন পলিটিক্যাল থাকবে। আমরা জেলা পরিষদের সদস্য পদে এখানে আমাদের 16টা জেলা পরিষদ আছে, আসন আছে। আমরা এখানকার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমরা আমাদের দেব প্রার্থী, এবং আমরা নিশ্চিতভাবে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। গত 1 মাস আগে আমরা একটা প্রস্তুতি সভা এখানে করেছি। আমাদের লক্ষ্য হলো যে আমরা করিমগঞ্জ জেলা পরিষদ গঠন করতে পারি। আমাদের এখানে যতগুলো আঞ্চলিক পঞ্চায়েত আছে সেই আঞ্চলিক পঞ্চায়েতগুলো যাতে আমরা দখল করতে পারি, ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি এবং আমরা বিশ্বাস যে আমরা সেটা করতে পারবো। কারণ মানুষ উন্নয়ন চায়, মানুষ চায় যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে পঞ্চায়েত লেভেলও আমরা যাতে সেই কাজগুলিকে নিয়ে যেতে পারি। আরেকটা প্রশ্ন আপনাকে, আপনি সেটা চিন্তা করার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে দেননি, মুখ্যমন্ত্রী মহাশয় নেবেন এবং উনি খুব তাড়াতাড়ি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন, এটা আমরা জানি। কবে দেবেন, কিভাবে দেবেন সেটা আমরা জানি না, সেটা মুখ্যমন্ত্রী মহাশয়ের বিষয়। পাতারকান্দির বাগনজীবীতে সরকারি গৃহ বন্টনে আর্থিক লেনদেনের অভিযোগ, সোচ্চার বিডিও সহ মন্ডল সভানেত্রী। পাতারকান্দি সমষ্টির লোয়ারকুয়া ব্লকের বাগনজীবীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাইয়ে দিতে বিভিন্ন হিতাধিকারীর কাছ থেকে উৎকুচ গ্রহণের অভিযোগ উঠল সংশ্লিষ্ট জিপি জিআরএস এর বিরুদ্ধে। এ কাণ্ডে সম্প্রতি এক অডিও রেকর্ড ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে টনক নড়ে ব্লক কর্তৃপক্ষের। পরে বিষয়টি নিয়ে সোচ্চার হন লোয়ারকুয়া খণ্ড উন্নয়ন আধিকারিক যুগান্তর কুয়া সহ লোয়ারকুয়া ব্লক মন্ডল বিজেপি সভানেত্রী সম্পারানী চৌধুরী। বিষয়টি নিয়ে বিডিও ও মন্ডল সভানেত্রী ও অন্যান্য বাগনজীবী কার্যালয়ে পৌঁছে এ মর্মে লাঞ্ছিত আবাস যোজনার হিতাধিকারীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে এলাকার ভুক্তভোগী হিতাধিকারীরা অকপটে জানান যে সমূহ কাণ্ডে জিআরএস বা গুরিশা রায় বিশেষ দালাল চক্র হিতাধিকারীদের কাছ থেকে 5 থেকে 10,000 টাকা করে আদায় করছে। এমন কথা শুনে আগে অগ্নিশর্মা হয়ে ওঠে নেত্রী সম্পারানী বলেন, গরিব লোকেরা সরকারিভাবে নিজেদের ঘর বানাতে কাউকে কোনো টাকা দেওয়ার কথা নয়। এমন লেনদেনে যারা জড়িত তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে। গরিব জনগণ সরকারি টাকায় নিজেদের ঘর বানিয়ে সুন্দর করে বসবাস করবে, এমনটাই চাইছেন দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও সমষ্টির বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এতে বাগড়া প্রদানকারীদের কিছুতেই রেয়াত করা হবে না বলেও তিনি জানান। এতে জড়িতদের কুকর্ম প্রমাণিত হলে তাদের শাস্তি পেতেই হবে বলে তিনি উল্লেখ করেন। সমষ্টির অন্য জীবী থেকে এমন অভিযোগ এলেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন সম্পারানী চৌধুরী। এ ব্যাপারে খণ্ড আধিকারিক যুগান্তরকেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাগনজীবীতে একটি অস্থায়ী গাঁও সভা করা হয়েছে।
এতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এদিকে এই চাঞ্চল্যকর অভিযোগ সম্পর্কে স্থানীয় বাসিন্দা আব্দুল শুকুর সহ অন্যান্যরা জানান যে প্রাক্তন এপি সদস্যের সঙ্গে আবাস যোজনার সঠিক হিতাধিকারী চয়নে জিআরএস আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। ফলে তাকে তদন্তের আওতায় আনা হলে এতে জড়িত অন্যদের নাম প্রকাশ্যে বেরিয়ে আসবে বলেও তারা জানান। লোয়াইপুয়া থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। গ্রামে যে হামানির বাদে আমরা কাগজ দিলাইছি, খাটাইন যদি রতন টাইম এবং রসিদ টাইম, আমরা তো 3000 টাকা দিলেছি, আমরা 5000 টাকা দিলেছি, এমন এক অবস্থা আমরা টাইম কোনো মানুষের কাগজ দিতে। এইভাবে একটা দলাল চক্র আমার বাগন জীবিত আরম্ভ হয়েছে। গেলাম দুবাগ 6 ঘন্টা একদিন আমি ভাইয়ে আটিছি প্রত্যেকটা করে করে। এইভাবে জেনুইন কিছু মানুষ আছে যেটা কোনোদিনও এখনো তারা ফলাবার্তা দিয়া কোনো এই গড়গুলার ফটো আমরা, কিন্তু ও সারা থেকে আমরা 40-50টা মানুষের কাগজ পাইছি আর 100 মানুষের কাগজ আমরা দেয় না। ওই আমরা দিলেইছি এটা জিআরএস মালিক, জিআরএসর দলালরা, জিআরএস মানে রতনের দলালরা হয়, ইটা গড়ের মালিক হইল জিআরএস। ইটা এমএলএও নাই, আমরা মন্ত্রীও নাই, বিডিও নাই, কেউ নাই, এইটা গড়ের মালিক হইল জিআরএস। যার কারণে আমরা কাছে এখন কাগজ পর্যন্ত দিলাম। ইলেকশনের সঙ্গে বিজেপির খাস এরা কংগ্রেসের ইয়ে করে, ইউডিএ করে ইয়ে করে, কিন্তু এরপরে দেখা যায় যে বিজেপির কার্যকর্তা দ্বারা এরা কিছু কাজ করে ওই দালাল হইলকে বুরান মেম্বার রশিদ, এরপরে হইল হুসেন। এরার কোনো কর্ম নাই, এরা শুধু কাগজ কুরবানি আর মানুষের কাছ থেকে পয়সা নেওয়া। এরারে যাতে এরার পুরো হয়, ন্যায্য বিচার হয়, ওখানে আমরা মন্ত্রীর কাছে চাই, আর আমরা এমন বিশ্লেষণের কাছে চাই। আর সব এই দালাল বানানি মেইন কারিগর হইলা আমরা জিআরএস হইতো। যাতে আমরা জীবী দেখি ওরানি হয় এবং আমরা জীবীর যারা দালাল এরা পুরো উপযুক্ত যাতে ওটা আমরা। देखिए अभी जो आज इधर आया इसलिए लोगों को बुला के काइंड ऑफ टेम्पोरेरी गांव सभा बुलाया। लोगों से कंप्लेन बहुत मिला है। अभी हम लोग ये इंक्वायरी करेंगे जीआरएस का सच में वो गड़बड़ी किया है नहीं किया है, ठीक है। अभी ये लोगों ने तो बोला है, फिर इंक्वायरी करने के बाद वो सब देखना पड़ेगा कि सच में किया है कि नहीं किया है। ये कौन जीपी का इंसिडेंट? ये बागन जीपी का है। जीआरएस कौन है? जीआरएस रतन कुर्मी है। तो हम लोग अभी ये इंक्वायरी करेंगे और हम लोग ये भी देखेंगे कि अभी जो नया घर आएगा उसके लिए हम लोग पूरा प्रॉपर एक्शन लेंगे कि ये पूरा सही, कहीं कभी भी ये पैसा वैसे का खेल ना हो, इसके लिए हम लोग पूरा कोशिश करेंगे। और इधर आके मालूम पड़ा कि हम लोग के नाम पे भी बहुत पैसा वगैरह ये सब कलेक्शन हो रहा है, ये हम लोग को मालूम नहीं था। अभी आके ये मालूम हुआ, अच्छा ही हुआ आज ये कंप्लेन आया। तो हम लोग ये कोशिश करेंगे पूरा ये ख़त्म करने के, जो दलाल चक्र लोगों ने बोला है तो ख़त्म करने के लिए हम लोग कोशिश करेंगे। इसके बारे में क्या कहेंगे? वही बोला कि जो नाम, जिसका भी नाम इधर आया हुआ है, सबके ऊपर हम लोग ये इंक्वायरी करेंगे कि सच में ये है या नहीं है, और जो बोला है, जो अमाउंट बोला है, उसके लिए तो ये पूरा मतलब क्रिमिनल ऑफेंस ये हो जाएगा। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সরস্বতী পুজো রাতে জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রীভূমি শহরে। এবছর শহরের প্রায় প্রত্যেকটি স্কুল কলেজের পাশাপাশি বিভিন্ন ক্লাবেও বাগদেবীর আরাধনায় মাতেন ক্লাব সদস্যরা। শ্রীভূমি শহরের সাংবাদিকদের সংগঠন বার্তাজীবী সংঘের পক্ষ থেকেও বাগদেবীর আরাধনা করা হয়। পুরো দিনভর পুজো ও মহাপ্রসাদ বিতরণের পর রাতের বেলা এক জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আসাম বার্তাজীবী সংগঠনের পক্ষ থেকে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান দিয়ে আসর জমিয়ে দেন স্থানীয় বাউল শিল্পী শুভঙ্কর মালাকার। এছাড়াও শুভজিৎ চক্রবর্তী, জয়ানন্দ চক্রবর্তী, সুস্মিতা দাসরা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের সাংবাদিক সহ ওনাদের পরিবারের সদস্যরাও দর্শক আসনে উপস্থিত ছিলেন। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর
বেশেতে সাজুন রাধিকা, ময়ূর বেশেতে সাজুন রাধিকা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা। কালো চলে কালো চলে কুচনা তলে ডুবলো সনাতন। যদি মিষ্টুদা বসে থাকে তাইলে আমি আর গান গাইব না। পার্থদাও বসে আছে। ও খুব মেলামেশা, ওদেরকে খুব সাহায্য করে, সেই সাহায্য আমরাও পাই। যার ফলে সব দিকেই দেখা যায় যে আমরা নিজেদের মধ্যে যতটুকু পারি করছি। বাইরের লোককে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সবাই আসবেন। আর বর্তমানে গুনগুন বিশ্বাস আমাদের সোনালী বিশ্বাসের মেয়ে এবং সুবিরদার মেয়ে, ও কিন্তু সাংবাদিকের সাথে রিলেটেড। কারণ সবাই জানেন, এখানে অনেকেই জানেন সোনালী বিশ্বাসও প্রাক্তন সাংবাদিক, উনি এনটিভির সাংবাদিক ছিলেন। তো তাদের মেয়ে সুবিরদা এবং সোনালী বৌদির মেয়ে গুনগুন বিশ্বাস এখন নৃত্য পারফর্ম করবে। সাম্রাজ্ঞী বিশ্বাস ওর ভালো নাম, গুনগুনকে আদর করে ডাকা হয়, আমরা গুনগুনই ডাকি। সাম্রাজ্ঞী বিশ্বাস নৃত্য পরিবেশন করবেন। শুভ বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।